আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে, মুক্তির সম্ভাবনা ততই বাড়ছে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ, অনিয়মের বাংলাদেশ, স্বেচ্ছাচারের বাংলাদেশ, আরো কত কি বলবো। দেশ এক প্রকার অচল অবস্থার মধ্যে আছে, গত এক বছর ধরেই আছে। ভারত বাংলাদেশের বহুস্তরীয় সম্পর্কের কথা আরো একবার স্মরণ করিয়ে দিল নয়াদিল্লি। কূটনৈতিক মহলের মতে গোপালগঞ্জের হিংসা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল খুবই সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন, কিন্তু সময় নিরিখে তা খুবই তাৎপর্যপূর্ণ। অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধানও এদিন প্রকাশ্যে এক অনুষ্ঠানে ভাষণ দিলেন, কিন্তু তার মুখে গোপালগঞ্জের প্রসঙ্গ আসেনি। এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টাও গোপালগঞ্জ নিয়ে মুখ খোলেননি বা দুঃখ প্রকাশ করেননি। তবে জানা যাচ্ছে মুজিব হাসিনা আবেগ দমনে এবার বাংলাদেশ গোপালগঞ্জ জেলাটায় বিলোপের ভাবনা চিন্তা শুরু করেছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটির অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে চলেছেন, এটা বিভিন্ন গণমাধ্যম থেকে অনেক হারে জানা যাচ্ছে এবং সেটিও ভারত, রাশিয়া এবং চীন এই দুই দেশের সাপোর্টে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে চলেছেন। এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে, তাই বলবো ভিডিওটির ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি ধারাবাহিকভাবে সম্পূর্ণভাবে দেখে আসি। আর তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। দর্শক, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো। শেখ হাসিনা দেশ থেকে তার বোন শেখ রেহানাকে নিয়ে উড়াল দিলেন ভারতে, এবং সেই উড়াল দেওয়ার পরে গণভবনে একটা ম্যাসাকার অবস্থা হলো, সারা দেশে একটা ম্যাসাকার অবস্থা হলো। মানুষের মধ্যে, আওয়ামী লীগ বিরোধী মানুষের মধ্যে আওয়ামী লীগের উপরে জমে থাকা যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হলো। সেই ক্ষোভ মব আকারে বিভিন্ন দিকে ধাবিত হলো, অনেক কিছুই হলো, সেগুলো আমরা জানি। কিন্তু গণভবনে যে ম্যাসাকারটা হয়েছিল, সেই ম্যাসাকারের সময় শেখ হাসিনা কিংবা শেখ রেহানা যদি উপস্থিত থাকতেন তাহলে কি হতো? তাহলে অনেক কিছু হতে পারতো। যেমন আমরা দেখেছি যে জনগণ ক্ষোভে, রাগে, মানে পুলিশের উপরে রাগে পুলিশকে মেরে ওভারব্রিজের সঙ্গে ঝুলিয়ে রেখেছে, তেমনটা গণভবনেও হতে পারতো। শেখ হাসিনাকে হয়তো পিটিয়ে হত্যা করে তার লাশ কিংবা শেখ রেহানার লাশ খুবই অশালীনভাবে, খুবই মানে অগ্রহণযোগ্যভাবে হয়তো কোনো গাছের ডালে কিংবা দেয়ালের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখার ঘটনাও ঘটতে পারতো। মৃত্যু যে তাদের হতো সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা হলে নাকি আওয়ামী লীগের লাভ হতো, আওয়ামী লীগ লাভবান হতো, এরকম একটা তত্ত্ব সামনে নিয়ে এসেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হিসেবে হঠাৎ করে তিনি আবির্ভূত হলেন। তিনি মনে করছেন যে সেদিন যদি শেখ হাসিনা জনতার হাতে ন্যাক্টারজনকভাবে মৃত্যুবরণ করতেন তাহলে আওয়ামী লীগ অনেক বেশি লাভবান হতো। আদতে তিনি কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন, আওয়ামী লীগের শুভ কামনা কিভাবে করলেন, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। তার যে অবস্থা হতো সেটা হলেই নাকি আওয়ামী লীগের লাভ হতো। ব্যারিস্টার ফুয়াদ এমন একটা মন্তব্য করেছেন। ব্যারিস্টার ফুয়াদ এই মন্তব্য যখন করছেন তখন ব্যারিস্টার ফুয়াদ অনেক মানে ইতিহাসের কথা বলেছেন। ঐতিহাসিকভাবে কখনো পালিয়ে যাওয়ারা মানে ফিরে আসতে পারে না, কিংবা যারা ক্ষমতাচ্যুত হয় এভাবে জনরোষের মাধ্যমে তারা আর ফিরতে পারে না। 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কথা তিনি বলেছেন, অনেক কথা বলেছেন। কিন্তু ইতিহাস পাঠে তার যে কতটা দক্ষতা রয়েছে সেটা আমরা সম্প্রতি একটা টেলিভিশন টক শোতে টের পেয়েছি। মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষারের সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যারিস্টার ফুয়াদ বলেছিলেন যে আর 54 বছর তো হলো, আর কতদিন আমরা ওই 71 নিয়ে পড়ে থাকবো, আমরা নতুনভাবে কেন যাত্রা শুরু করব না। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে একই পথ ধরে প্রতিবেশী দেশটিতে অবস্থান করছেন তার দল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। এরই মধ্যে জুলাই আন্দোলনকে ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দলটির নিবন্ধন স্থগিত ও কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
এমন প্রেক্ষাপটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা জানিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 12 মে এক প্রজ্ঞাপন জারি করে এ নিষেধাজ্ঞা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ অনুযায়ী আওয়ামী লীগের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এমন প্রেক্ষাপটে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তাই এবার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে। অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এ দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকা দলের বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করলেন এসি সানাউল্লাহ। তাদের কর্মকাণ্ডের উপরে সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। সেপ্টেম্বর নির্বাচন ভবনে জনপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে সাংবাদিকদের একথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোট কেন্দ্র স্থাপন করবেন। এছাড়া আদালত কর্তৃক যারা ফেরারি হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন, সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে, এটাই আরপিওর এই প্রভিশনে। সো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন। ওদের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে, মুক্তির সম্ভাবনা ততই বাড়ছে। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশ অবিরুদ্ধ বাংলাদেশ, অনিয়মের বাংলাদেশ, স্বেচ্ছাচারের বাংলাদেশ, আরো কত কি বলবো। দেশ এক প্রকার অচল অবস্থার মধ্যে আছে, গত 1 বছর ধরেই আছে। গতকালকে উত্তাল অবস্থা দেখলেন দেশের বিভিন্ন অঞ্চলে। কক্সবাজার উত্তাল, রাজবাড়ির গোয়ালন্দে নুরা পাগলা এক পীরের দরবারে পীরের লাশ পুড়িয়ে দেওয়ার মতো উত্তাল। রাজধানী ঢাকায় জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার মতো উত্তাল। কোনো জায়গায় কোনো কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ নেই। সরকার শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে ক্ষান্ত হয়, কোনো ব্যবস্থা নেবার কোনো কিছু নেই। সরকার দেশ চালাচ্ছে, সরকার বলে একটা কিছু বলছে তারা, সরকার বলতে আমরা কিছু দেখি না যদিও বা, কিন্তু তারা শুধুমাত্র বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ, ব্যবস্থার মধ্যে তারা নেই। দেশ অচল হবে, দেশে অস্থিতিশীলতা বাড়বে, এই যেন সরকারের কোনো মাথা ব্যথা নেই। দেশ একটা ব্যর্থ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ইতিবাচক দিক হচ্ছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। দিনকে দিন আওয়ামী লীগের মিছিলে বাংলাদেশের মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে, এটি নিঃসন্দেহে ইতিবাচক। আজকে অবরুদ্ধ বাংলাদেশ, এই অবরুদ্ধ বাংলাদেশে সুশীল সমাজ বলেন, মানবাধিকার কর্মী বলেন, শিক্ষিত সমাজ বলেন, কেউ কথা বলে না। এ যেন কারো দায় নেই, এ যেন আওয়ামী লীগের দায়। আওয়ামী লীগের একার দায় এই বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আওয়ামী লীগের এখন দায় পড়ে গেছে, যেহেতু আওয়ামী লীগ এই দায়িত্ব পালন করবে। এই পালন করবে যে সেটির বহিঃপ্রকাশ ইতিমধ্যে ঘটছে। আমরা কদিন আগে 2 মাস আগেও দেখতাম এখানে একটু খণ্ড মিছিল, ওখানে 20 জন, ওখানে 30 জন, ওখানে 40 জন। কিন্তু গতকালকে রাজধানী ঢাকার সারা দেশের মানুষের উদ্দেশ্যে এটা বলতে চাই যে গতকালকে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের মিছিলের যে চিত্র দেখা গেছে, বিশেষ করে তেজগাঁ এলাকায়